আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 18 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পাইকান কাণ্ড, পুলিশের গুলিতে মৃত্যু আরেকজনের, গ্রেফতার শামনুর সহ 12। জেলা পরিষদের জট খুলতে হাইলাকান্দি কংগ্রেসের মাস্টার প্ল্যান, গুয়াহাটিতে কংগ্রেসের বৈঠকে দিলওয়ার ফাতেমা। এপিডিসিএলের বুতুড়ে বিলের প্রতিবাদে সরব ইসলামাবাদ লোকনাথপুরের গ্রাহকরা। বিহারে বুট রাজনীতি, 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ। ভেঙে যাওয়া দাম্পত্য টিকিয়ে রাখলে তিক্ততা বাড়ে বলল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যখন কোনো দম্পতি একই ছাদের নিচে বসবাস করতে অক্ষম হন তখন বিবাহ বিচ্ছেদই উত্তম পথ। কাঠিগুড়ায় নাবালিকা অটোযাত্রীর শ্লীলতাহানি, চালক ও সঙ্গীর কারাদণ্ড। স্ত্রীর মোবাইল পাসওয়ার্ড চাওয়া গার্হস্থ্য হিংসার সামিল, রায় ছত্তিশগড় হাইকোর্টের। আদালতের বক্তব্য, স্বামী স্ত্রীর সম্পর্কে পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ভিত্তি হওয়া উচিত, নিয়ন্ত্রণ বা সন্দেহের নয়। এবং সর্বশেষ খবরটি হলো, বাদল অধিবেশনের কেন্দ্রকে বেকায়দায় ফেলতে প্রস্তুতি ইন্ডিয়া জোটের। 19 জুলাই সর্বদলীয় বৈঠক ডাকল সরকার। এবারে শুনুন বিস্তারিত খবর। গোয়ালপাড়ার পাইকানে পুলিশের সঙ্গে উচ্ছেদ হওয়া মানুষের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু ঘটল। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুসুমউদ্দিন আলীর মৃত্যু হয়। 28 বছরের কুসুমের বাড়ি নরসিংহপুরে। বৃহস্পতিবার উত্তেজনার সময় পুলিশ ও বনকর্মীদের গুলিতে আহত হয়েছিলেন কুসুম। এদিকে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে গোয়ালপাড়া পুলিশ 12 জন হামলাকারীকে গ্রেফতার করেছে। কৃষ্ণাইয়ে একটি আলাদা অভিযানে বেশ কয়েকজন অপরাধীকে আটক করা হয়েছে। পাইকানে উচ্ছেদের সময় পুলিশ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। বৃহস্পতিবার দখলদারদের একটি দল পাইকানে পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল। দখলদারদের হামলায় 21 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আত্মরক্ষার জন্য পুলিশের পাল্টা গুলিতে একজন হামলাকারী নিহত হয়। এদিকে 12 জনের মধ্যে মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া শামনুর আলীকেও আটক করে পুলিশ। শামনুর স্বভাবতই একজন অপরাধী। পুলিশকে মারধরের অভিযোগে তাকে আগে গ্রেফতার করা হয়েছিল। 30 বছর আগে শামনুর একজন পুলিশ কর্মীকে আক্রমণ করেছিলেন। শামনুর আলী ইটপাটার ব্যবসার সঙ্গে জড়িত। কৃষ্ণাইয়ের গান্ধীনগর চাকুদোয়ায় শামনুরের 2টি বাড়ি রয়েছে। বিদ্যাপাড়ায় একটি ইটের ভাটা আছে। বিদ্যাপাড়ার উচ্ছেদের বিরোধিতা করেছিলেন শামনুর। পরবর্তী খবর, জেলা পরিষদের জট খুলতে কংগ্রেসের মাস্টার প্ল্যান, গুয়াহাটিতে কংগ্রেসের বৈঠকে দিলওয়ার ফাতেমা। নির্বাচিত 2 নয়, নির্ধারক 2। বিজেপি কংগ্রেসের বোর্ডযুদ্ধে দিলওয়ার বড়ভূইয়া সিংহদ্বারে। জেলা পরিষদ গঠনকে কেন্দ্র করে হাইলাকান্দির রাজনীতিতে জমে উঠেছে নতুন কূটনৈতিক খেলা। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের পর যখন জেলার 8টি আসনের মধ্যে কংগ্রেস ও বিজেপি সমান সংখ্যক আসন 3টি করে দখল করেছে এবং বাকি 2টি নির্দল প্রার্থীর দখলে, ঠিক সেই সময় গুয়াহাটির একটি লজে ঘটল এক নাটকীয় বৈঠক। সংবাদ মাধ্যমে প্রচার হওয়া এক ভিডিওতে দেখা যায়, আলগাপুর মোহনপুরের কংগ্রেস জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্করের সঙ্গে রাজনৈতিক বৈঠকে মিলিত হয়েছেন 2 নির্দল সদস্য দিলওয়ার হোসেন বড়ভূইয়া এবং ফাতেমা বেগম চৌধুরীর প্রতিনিধি, যারা দীর্ঘদিন ধরে হাইলাকান্দি জেলা পরিষদের রাজনীতিতে কিং মেকারের ভূমিকা পালন করে আসছেন। সংবাদ সূত্রে জানা যায়, এই রুদ্ধদ্বার বৈঠক চলে প্রায় 3 ঘন্টা ধরে। একাধিক রাজনৈতিক ইস্যু নিয়ে চলে তুমুল আলোচনা। উত্তপ্ত হয়ে পরিস্থিতি যখন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের ভাগ বাটোয়ারার বিষয়ে স্থান পায় আলোচনায়। শেষমেশ 2 নির্দল সদস্যের প্রস্তাবকে ঘিরেই কংগ্রেস জেলা নেতৃত্ব, সভাপতি ইশাক আলী বড়ভূইয়া, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং অন্যান্য নেতারা একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হন। এদিকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর জানান, হাইলাকান্দিতে কংগ্রেস এবার জেলা পরিষদ বোর্ড গঠন করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এতদিন যেভাবে দুর্নীতি চলেছে, এবার তাতে লাগাম টানা হবে। সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। হাইলাকান্দি জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলার 2 নির্দল সদস্য এখন কার্যত বোর্ড গঠনের রিমোট কন্ট্রোল হাতে রেখে দিয়েছেন। তাদের সমর্থন যেদিকে যাবে সেদিকেই গড়ে উঠবে জেলা পরিষদের নতুন বোর্ড। তাই স্বাভাবিকভাবেই দিলওয়ার হোসেন ও ফাতেমা বেগম এখন আলোচনার কেন্দ্রে। এই আলোচনার মাঝেই কৌতূহলের জন্ম দিয়েছে আরও একটি বিষয়। কংগ্রেসের এই রাজনৈতিক বৈঠকে অনুপস্থিত ছিলেন কালীনগর পাইকান জেলা পরিষদ সদস্য নাসিমা ফিরদৌসী লস্কর এবং তার প্রতিনিধি কবির উদ্দিন লস্কর। তাদের এই অনুপস্থিতি ঘিরে নানা জল্পনা, সন্দেহ আরও গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি ইশাক আলী বড়ভূঁইয়া, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর, জামিরা শাহবাদ জেলা পরিষদ সদস্য ফাতেমা বেগম চৌধুরীর প্রতিনিধি মান্না খান, নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ সদস্য জহি আক্তার বড়ভূঁইয়ার প্রতিনিধি আইনজীবী আফজল হোসেন চৌধুরী, সংখ্যালঘু নেতা নজরুল ইসলাম মীরা, আলতাফ হোসেন লস্কর সহ আরও অনেকে। বর্তমানে হাইলাকান্দির জেলা পরিষদ গঠন জন্য এক উচ্চমাত্রার কূটনৈতিক দাবার খেলা, আর সেই খেলায় দিলওয়ার ফাতেমা জুটি এখন পাওয়ার প্লেতে। এই জুটি যেদিকে হাঁটবেন জেলা পরিষদের ভবিষ্যৎ সেদিকেই এগোবে, এমনটাই বলছে জেলার অভিজ্ঞ রাজনৈতিক মহল। পরবর্তী খবর, এপিডিসিএলের বুতুড়ে বিলের প্রতিবাদে সরব ইসলামাবাদ লোকনাথপুরের গ্রাহকরা। এপিডিসিএলের কাবুগঞ্জ সাব ডিভিশনের বুতুড়ে বিলের প্রতিবাদে সরব হয়েছেন ধলাই সপ্তগ্রামজীবীর ইসলামাবাদ ও লোকনাথপুরের গ্রাহকরা। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে আকাশছোঁয়া বিলের প্রতিবাদে সরব হয়েছেন। সোনাই সাব ডিভিশনের এখনও বুতুড়ে বিদ্যুৎ বিল হাতে পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, আগে প্রতি মাসে 100 থেকে 500 টাকার মধ্যে বিল আসতো, এখন 1000 থেকে 10,000 টাকা বা এর চেয়ে বেশি বিল প্রদান করা হচ্ছে। ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে কাইদুল ইসলাম বড়ভূঁইয়া, আকবর আলী লস্কর, আব্দুল মান্নান, শাহাবুদ্দিন মজুমদার প্রমুখ জানান তারা দিনমজুরি করে সংসার চালান। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিল বাবদ এত মোটা অঙ্কের টাকা পরিশোধ করা তাদের পক্ষে কার্যত অসম্ভব। হঠাৎ করে বিল বৃদ্ধিতে তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। তারা জানিয়েছেন, এই অস্বাভাবিক বিলের বিষয়ে তারা কাবুগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করেছিলেন, কিন্তু সেখানে তাদের কোনো সদুত্তর দেওয়া হয়নি। বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাদের সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছেন না বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে গ্রাহকরা আরও বেশি ক্ষুব্ধ। অবিলম্বে এই বুতুড়ে বিলের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা। ত্রুটিপূর্ণ এই বিলের তদন্ত করে উপযুক্ত বিল প্রদানের দাবি জানিয়েছেন তারা। এছাড়াও প্রতি মাসে নিয়মিত বিল প্রদানেরও আবেদন জানিয়েছেন, যাতে একসঙ্গে মোটা অঙ্কের বিলের বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া না হয়। এদিকে অন্য এক সূত্রে জানা গেছে, শুধু সপ্তগ্রামেই নয়, এপিডিসিএলের কাবুগঞ্জ সাব ডিভিশনের এখনও বুতুড়ে বিলে এলাকার বেশিরভাগ গ্রাহকই হয়রানির শিকার হচ্ছেন। এ ব্যাপারে জেলা প্রশাসন সহ এপিডিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। পরবর্তী খবর, বিহারে বুট রাজনীতি, 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ। বিহারে বুট যুদ্ধ জিততে খয়রাতির রাজনীতিতে সমস্ত দলকে পিছনে ফেলছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবার তিনি ঘোষণা করলেন, রাজ্যের প্রতিটি পরিবারকে বিনামূল্যে মাসে 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হবে। এর ফলে উপকৃত হবে রাজ্যের 1,67,00,000 পরিবার। মন্ত্রিসভার বৈঠকের পর এক্স হ্যান্ডেলে এই বার্তা দেন নীতিশ। এছাড়াও এদিন গরিব পরিবারগুলির জন্য সৌরশক্তি প্রকল্প কুটির জ্যোতি যোজনা ঘোষণা করেন তিনি। নীতিশ জানিয়েছেন, 1 আগস্ট থেকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন বিহারের জনগণ। সমাজ মাধ্যমের পোস্টে জেডিইউ নেতা লিখছেন, শুরুর দিন থেকে আমরা সুলভ মূল্যে প্রত্যেককে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 আগস্ট থেকে 125 ইউনিট পর্যন্ত খরচে কাউকে বিদ্যুতের জন্য টাকা দিতে হবে না। পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী জানান, কুটির জ্যোতি যোজনা প্রকল্পে গরিব পরিবারগুলির বাড়িতে সৌর প্যানেল বসানোর খরচ বহন করবে সরকার। বিহারে বিধানসভা ভোটের মুখে একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করছেন নীতিশ। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণ ঘোষণা করেছেন তিনি। যুব সম্প্রদায়ের স্বার্থে বিহার যুব কমিশন গঠনের কথাও ঘোষণা করেছেন আরজেডি নেতা। এছাড়াও দ্বাদশ উত্তীর্ণদের 4,000 টাকা এবং স্নাতকদের 6,000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। রাজ্যের সম্ভাবনাময় তরুণদের ইন্টার্নশিপ হিসাবে এই অর্থ দেওয়া হবে। এর আগে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করার কথাও ঘোষণা করেছিলেন নীতিশ, যা 400 টাকা থেকে বাড়িয়ে 1100 টাকা করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরই বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এবারের নির্বাচনে কংগ্রেস আরজেডির পাশাপাশি নীতিশের কাছে বড় চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের দল জনসুরজ। রাজনৈতিক মহলের দাবি, গত কয়েক বছরে দফায় দফায় পাল্টির জেরে নীতিশের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ইস্যুকে হাতিয়ার করে নীতিশ সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে বিরোধী শিবির। এই অবস্থায় ভোট বৈতরণী পার করতে খয়রাতির বন্যা বইয়ে দিচ্ছেন বহুদিনের পুড়া খাওয়ার রাজনীতিবিদ নীতিশ কুমার। পরবর্তী খবর, কাটিগড়ায় নাবালিকা অটোযাত্রীর শ্লীলতাহানি, চালক ও সঙ্গীর কারাদণ্ড।
নাবালিকা যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় কাছাড়ের স্পেশাল জজ নারায়ণকুড়ির আদালত কারাবাসের সাজা শোনালো চালক ও তার সঙ্গীকে। সাজাপ্রাপ্ত চালক 40 বছর বয়সের দিদারুল ইসলাম, খাটিগুড়া থানা এলাকার তারিনীপুর দ্বিতীয় খণ্ড, এবং সঙ্গী 35 বছর বয়সের বাহারুদ্দিন রাত বড় বুইয়া, পশ্চিম গোবিন্দপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা। শ্লীলতাহানির ঘটনা ঘটে 2017 সালের 10 সেপ্টেম্বর। বছর 17 নির্যাতিতা নাবালিকা কাটিগুড়া থানা এলাকারই বাসিন্দা। ঘটনার দিন সকাল 10টা নাগাদ নাবালিকা ফুলবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য চৌরঙ্গিতে অটোর সওয়ারি হয়। অটো চালাচ্ছিলেন দিদারুল, বাহারুদ্দিন ছিল তার সঙ্গে। ফুলবাড়ি যাওয়ার পথে গোবিন্দপুর এমই স্কুল সংলগ্ন এলাকায় হঠাৎ করে দিদারুল ও বাহারুদ্দিন অটোর ভেতর নাবালিকাকে টানা হেঁচড়া শুরু করে। তখন নাবালিকা চিৎকার শুরু করলে দিদারুলরা তাকে ভয় দেখাতে শুরু করে। তবে নাবালিকা চিৎকার করতে থাকায় তাকে একসময় ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। এই অবস্থায় নাবালিকা নিজেকে রক্ষা করার জন্য দৌড়ে আশ্রয় নেয় পাশের এক বাড়িতে। এদিকে দিদারুলরাও অটো নিয়ে সেখান থেকে সরে পড়ে। ঘটনার দিন নাবালিকার পরিবারের পক্ষ থেকে কাটিগুড়া থানায় এজাহার দায়ের করা হয়। এই এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত চালায়। তদন্তে দিদারুল ও বাহারুদ্দিনকে শনাক্তকরণের পর বিস্তারিত প্রক্রিয়া শেষে মামলা গোড়ায় আদালতে। বিচার প্রক্রিয়ার পর বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে এতে দিদারুল ও বাহারুদ্দিনকে পক্সো আইনের 8 নম্বর দ্বারা দোষী সাব্যস্ত করে 5 বছর করে কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জনপ্রতি জরিমানা করা হয়েছে 20,000 টাকা। জরিমানা অনাদায়ে তাদের ভোগ করতে হবে আরও 6 মাস করে কারাদণ্ড। এছাড়া ভারতীয় দণ্ডবিধির 504-34 দ্বারাও তাদের দোষী সাব্যস্ত করে 6 মাস কারাবাসের সাজা শোনানো হয়েছে। সঙ্গে জনপ্রতি জরিমানা করা হয়েছে 1,000 টাকা। এক্ষেত্রে জরিমানা অনাদায়ে তাদের ভোগ করতে হবে আরও 1 মাস করে কারাদণ্ড। দুটি সাজা চলবে একসঙ্গে। পরবর্তী খবর, ভেঙ্গে যাওয়া দাম্পত্য টিকিয়ে রাখলে তিক্ততা বাড়ে, বলল সুপ্রিম কোর্ট। স্বামী স্ত্রীর সম্পর্ক যখন সম্পূর্ণভাবে ভেঙে যায় তখন তা জোর করে টিকিয়ে রাখা শুধুমাত্র উভয় পক্ষের মানসিক যন্ত্রণাই বাড়ায়। যুগান্তকারী এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যখন কোনো দম্পতি একই ছাদের নিচে বসবাস করতে অক্ষম হন তখন বিবাহ বিচ্ছেদই উত্তম পথ। 16 বছর ধরে চলা এক বিবাহ বিচ্ছেদ মামলার নিষ্পত্তি করতে গিয়ে বিচারপতি বিক্রমনাথ ও সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। আদালত স্বামীর বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করে, যদিও স্ত্রী এতে প্রবল আপত্তি জানিয়েছিলেন। এই মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, যেহেতু বিয়ের মাত্র 1 বছর পর থেকে এই দম্পতি পৃথকভাবে বসবাস করছিলেন এবং বারবার মধ্যস্থতা সত্ত্বেও সম্পর্ক উন্নয়ন সম্ভব হয়নি, তাই সংবিধানের 142 ধারা ব্যবহার করে বিশেষ ক্ষমতা বলে মামলার নিষ্পত্তি করা হয়েছে। আদালতের বক্তব্য, বিবাহ একটি পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক যা ভেঙে গেলে আইনের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। উল্লেখ্য, 2008 সালে হিন্দু রীতি অনুসারে এই দম্পতির বিয়ে সম্পন্ন হয়, কিন্তু 2009 সাল থেকেই তারা আলাদা হয়ে যান। 2017 সালে পারিবারিক আদালত এবং পরবর্তীতে দিল্লি হাইকোর্ট বিবাহ বিচ্ছেদের আবেদন নামঞ্জুর করলে সুপ্রিম কোর্টে আপিল করেন স্বামী। শীর্ষ আদালত তার রায়ে স্পষ্ট বলে, এই দম্পতি দীর্ঘদিন ধরে আলাদা রয়েছেন, তাদের মনের মিল হওয়ার কোনো সম্ভাবনা আর নেই। এমন সম্পর্ক জোর করে চালিয়ে যাওয়া শুধুমাত্র তিক্ততাই বাড়াবে। এই রায়ে আদালত আরও উল্লেখ করে যে, পূর্ববর্তী এক মামলাতেও তারা স্বামী স্ত্রী উভয়ের মঙ্গল ও আত্মসম্মানকে অগ্রাধিকার দিয়েছিলেন। যখন কোনো দাম্পত্য সম্পর্ক মৃত হয়ে যায় তখন তা উভয় পক্ষের জন্যই মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় এবং সামাজিক বোঝা ছাড়া আর কিছুই থাকে না। এই রায়কে ভারতের পারিবারিক আইনের ইতিহাসে এক যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা মৃত দাম্পত্য সম্পর্কে আইনি দৃষ্টিভঙ্গিকে পুনর্ব্যাখ্যা করেছে। পরবর্তী খবর, স্ত্রীর মোবাইল পাসওয়ার্ড চাওয়া গার্হস্থ্য হিংসার শামিল, এমনই রায় ছত্তিশগড় হাইকোর্টের। শুধু মোবাইলের পাসওয়ার্ডই নয়, স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত পাসওয়ার্ড চাইলেও তা গার্হস্থ্য হিংসা বিবেচিত হতে পারে বলে জানিয়েছে আদালত, কারণ এতে মহিলার গোপনীয়তা লঙ্ঘন হয়। আদালতের বক্তব্য, বৈবাহিক সম্পর্কেও ব্যক্তিগত গোপনীয়তার অধিকার অলঙ্ঘনীয়। এই মামলার পটভূমিতে দেখা যায়, এক স্বামী তার স্ত্রীর চরিত্র সম্পর্কে সন্দেহ প্রকাশ করে তার মোবাইলের কল ডিটেল রেকর্ড চেয়ে পুলিশ ও পারিবারিক আদালতে আবেদন করেছিলেন। উভয় ক্ষেত্রেই তার আবেদন নাকচ করে দেওয়া হয়। পরবর্তীতে ছত্তিশগড় হাইকোর্টে আপিল করলেও সেখানেও তিনি ব্যর্থ হন। বিচারপতি রাকেশ মোহন পাণ্ডে তার রায়ে উল্লেখ করেন, বিবাহিত জীবন যতই ঘনিষ্ঠ হোক না কেন, এটি কখনোই ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের লাইসেন্স দেয় না।
স্বামী স্ত্রীর সম্পর্কে পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ভিত্তি হওয়া উচিত, নিয়ন্ত্রণ বা সন্দেহের নয়। আদালত স্পষ্ট জানিয়েছে যে স্ত্রীর ব্যক্তিগত ডিভাইস ও আর্থিক তথ্যে প্রবেশাধিকার জোর করে চাওয়া মানসিক নির্যাতনের শামিল। অস্পষ্ট সন্দেহের ভিত্তিতে গোপনীয়তা ভঙ্গের দাবি করা যায় না। বৈবাহিক সম্পর্কেও প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সুরক্ষিত থাকতে হবে বলে উল্লেখ করে আদালত। পরবর্তী খবর, বাদল অধিবেশনের কেন্দ্রকে বেকায়দায় ফেলতে প্রস্তুতি ইন্ডিয়া জোটের। 19 জুলাই সর্বদলীয় বৈঠক ডাকল সরকার। আগামী 21 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। এই অধিবেশনে পহেলগাম হামলা, অপারেশন সিন্দুর, আহমেদাবাদ বিমান দুর্ঘটনা সহ একাধিক বিতর্কিত ইস্যু তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে কঠিন প্রশ্নের মুখে ফেলার প্রস্তুতি নিচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া। সূত্রে জানা গেছে, 19 জুলাই সংসদ অধিবেশন শুরুর আগে জোটের একটি কৌশলগত বৈঠক ডাকা হয়েছে। প্রাথমিকভাবে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু 21 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত বাদল অধিবেশনের সময়সূচি ঘোষণা করেছিলেন। তবে শেষ মুহূর্তে এক সপ্তাহ বাড়িয়ে 21 আগস্ট পর্যন্ত অধিবেশন চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য 15 আগস্ট স্বাধীনতা দিবস এবং এর প্রস্তুতির জন্য 13 ও 14 আগস্ট অধিবেশন বসবে না। অধিবেশন শুরুর আগে 19 জুলাই সর্বদলীয় বৈঠক ডেকেছে মোদী সরকার। এই সর্বদলীয় বৈঠকের দিনই ইন্ডিয়া জোটেরও আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে। মূলত সংসদের সরকারের বিরুদ্ধে আক্রমণের কৌশল নির্ধারণ করতেই এই বৈঠক ডাকা হয়েছে। উল্লেখ্য, অপারেশন সিন্দুর এবং পহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছিল বিরোধীরা, যা নাকচ করে দিয়েছে কেন্দ্র সরকার। সংসদে এই ইস্যুগুলো এড়িয়ে যেতে চাইলেও বিরোধী পক্ষ সেগুলো জোরালোভাবে তুলে আনতে প্রস্তুত। এছাড়াও আহমেদাবাদ বিমান দুর্ঘটনা এবং ভোটার তালিকায় বিশেষ সংশোধনী সহ বিতর্কিত ইস্যুগুলো নিয়ে সরকারকে জবাবদিহির মুখে ফেলার পরিকল্পনা করছে বিরোধীরা। তবে ইন্ডিয়া জোটের এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। 21 জুলাই শহীদ দিবসের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় তৃণমূল নেতৃত্ব এই বৈঠকে অংশ নেবে না বলে জানা গেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।